হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল মেজারমেন্ট, ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। আজকের বিষয় হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। ত্রিকোণমিতিক কোণ পরিমাপন, যাকে ইংলিশে আমরা বলে থাকি ট্রায়াগোনোমেট্রিক অ্যাঙ্গেল মেজারমেন্ট। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপনটা কী জিনিস? আমরা জ্যামিতিতে কোণ পরিমাপ করেছি। জ্যামিতিতে কোণ পরিমাপ বলতে কোণ আমরা সবাই জানি যে কোনো একটা সরল রেখা আরেকটা সরল রেখা, যে দুটো সরল রেখা একে অপরের সাথে একটা নির্দিষ্ট কোণে নত থাকে, অর্থাৎ কোণে নত থাকে কথাটার মানে যদি দুটো সরল রেখা উৎপত্তি একটা সেম বিন্দু থেকে হয়, সাপোজ এটা ও বিন্দু, এই সরল রেখাটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এই দিকে গেছে আর এ সাপোজ এই দিকে গেছে, কিন্তু দুজনের অন্তিম বিন্দু অন্তিম পয়েন্ট দুটো আলাদা। তো সেক্ষেত্রে সরলরেখা দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল, কোণ। এটাকে আমরা জ্যামিতিতে কোণ হিসেবে জানি। তো এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণটা কি? আমরা ত্রিকোণমিতি সকলেই জানি। ত্রিকোণমিতি যা গণিত শাস্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ শাখা। হিপ্পারকাসের সময় থেকে ত্রিকোণমিতি আরও ডেভেলপ করেছে, উনি এটার উদ্ভাবক, ত্রিকোণমিতির উদ্ভাবক। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপন আর জ্যামিতিক কোণ পরিমাপন, সবার প্রথম বুঝতে হবে যে এই দুটোর মধ্যে কী ডিফারেন্স রয়েছে। তো জ্যামিতিক কোণ পরিমাপনের ক্ষেত্রে আমি যেটা বললাম কোণের সংজ্ঞা, সেই কোণের সংজ্ঞা থেকে যদি ধরি একটা সরল রেখা টেনে নিলাম, এবার এটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম, মাঝখানটাকে আমি স্টার্টিং পয়েন্ট বলছি ও, এদিকটাকে আমি এক্স অ্যাক্সিস, এদিকটাকে আমি এক্স ড্যাশ অ্যাক্সিস নাম দিলাম, অর্থাৎ এটা এক্স অক্ষ নাম দিলাম। এবার একটা সরলরেখা মনে করি যে এই এক্স অ্যাক্সিসের ওপর সমাপতিত আছে, অর্থাৎ এই এক্স অ্যাক্সিসের ওপরই যেন একটা সরলরেখা এরকমভাবে রয়েছে। এখন এই সরলরেখাটা যদি রোটেট করে এই ও বিন্দুর সাপেক্ষে ঘুরতে থাকে, ঘড়ির কাঁটা বিপরীত দিকেই ধরছি, যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে মানে এই ডাইরেকশানে যদি ঘুরতে থাকে, তাহলে সরলরেখাটা কী হবে, বিভিন্ন সময়ে এই এক্স অক্ষের সাথে বিভিন্ন রকম কৌণিক দূরত্ব অতিক্রম করবে। যদি কোনো সময় এটা এ বিন্দুতে আসে তাহলে তখন তার কৌণিক দূরত্ব এক্স অক্ষের সাথে এতটা, আবার যদি আরেকটু ঘুরে গিয়ে এইখানে এসে পৌঁছয় বি বিন্দুতে, তাহলে এক্স অক্ষের সাথে তার কৌণিক দূরত্ব বেড়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আবার এটা এক্স অক্ষের সাথে যদি এরকম সমকোণে থাকে তখন আমরা বলে থাকি যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম আমরা বলে থাকি। তো এরকম ঘুরতে 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 এই এক্স অক্ষের সাথে বিভিন্ন কোণ উৎপন্ন করতে পারে, করে আবার এক্স অক্ষের উপর সমাপতিত হতে পারে, ওভারল্যাপ করতে পারে, করে তারপর আবার এদিকেও আসতে পারে, অর্থাৎ বিপরীত দিকে। ঠিক আছে? তো এইভাবে ঘুরতে 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 আবার একবার সমকোণ হবে এক্স অক্ষের সাথে, এই দিকটা এই অ্যাঙ্গেলটা সমকোণ, আবার এর দিকে ঘুরতে 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 আবার এই এক্স অ্যাক্সিসের উপর চলে এলো। তো এই যে টোটাল রোটেশনটা, এই সরল রেখাটার টোটাল এই রোটেশনটা কত কোণ উৎপন্ন করে আমরা জানি, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ একটা সরল রেখা যদি এক্স অক্ষের সাথে যদি তার কৌণিক দূরত্ব মাপা হয় এবং যদি এক্স অক্ষের রেসপেক্টে যদি সেই সরলরেখাটা ঘূর্ণায়মান হয়, ঘড়ি কাঁটার বিপরীত দিকেই যদি ধরে নিই ঘূর্ণায়মান হয়, তাহলে সেক্ষেত্রে সে টোটাল যে কোণ উৎপন্ন করে এবং ঘুরে যদি সে প্রাথমিক অবস্থানে ফিরে আসে, এক্ষেত্রে ঘুরে এখান থেকে শুরু করেছে জার্নি এক্স, এখান থেকে এই ঘুরে 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 আবার এখানে এসে থামলো, তাহলে এই সমগ্র যাত্রাপথটায় সে যে কোণ টোটাল কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে আমার 360 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা উৎপন্ন করলো। আর আমার এই ঘূর্ণায়মান এই যে প্রক্রিয়াটা, তার মধ্যে তো বিভিন্ন কোণ উৎপন্ন করতে পারে, এর অসংখ্য কোণ উৎপন্ন করতে পারে, কিন্তু সেটার লিমিট থাকছে কত থেকে কতর মধ্যে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। কেন না, যখন এক্স অক্ষের উপর ছিল তখন কোনো কোণ উৎপন্ন করেনি, যখন সরলরেখাটি এক্স অক্ষের উপর ছিল তখন কোনো কোণ উৎপন্ন করেছিল না, তাই তো? এবার ঘুরতে 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 একবার যখন সমকোণ এলো তখন 90 ডিগ্রি আমরা এটাকে বলতে পারি। এর মাঝেও কোণ উৎপন্ন করেছে ঘুরতে ঘুরতে বিভিন্ন কোণ, ঠিক আছে? তো আবার ঘুরতে 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 কোণ উৎপন্ন করতে করতে যখন আবার এক্স অক্ষের উপর এলো তখনই টোটালটা
কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আবার ঘুরতে 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 আবার যখন এখানে এলো 180 প্লাস আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখানে, 90 ডিগ্রি, অর্থাৎ এখানে হয়ে গেল আমার টোটাল 270 ডিগ্রি। আবার ঘুরতে ঘুরতে যখন এই অবস্থানে অর্থাৎ আগের অবস্থানে অর্থাৎ এক্স অক্ষের উপর আবার যদি এটা ওভারল্যাপ করে যায় তখন এখানে আরও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, অর্থাৎ 270 প্লাস 90 আমার হয়ে গেল টোটাল 360 ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে আমার জ্যামিতিক কোণের ধারণা, অর্থাৎ এর লিমিট হচ্ছে কি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মধ্যে এ আবর্তন করতে পারে, এর বেশি কোণে উৎপন্ন করতে পারে না। তো এখানে জ্যামিতিক কোণের যে ধারণা এটা হচ্ছে এর লিমিটেশন, কিন্তু ত্রিকোণমিতিক যে কোণ সে কিন্তু যে কোনো কোণ উৎপন্ন করতে পারে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর চেয়েও বেশি যে কোনো কোণ উৎপন্ন করা এর দ্বারা সম্ভব। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপনের ফান্ডাটা কি এবার দেখে নেওয়া যায়। আমি আবার একটা এক্স অ্যাক্সিস আঁকলাম, মূল বিন্দুর নাম দিয়ে দিলাম ও। এখন এটাকে যদি এরকমভাবে ডিভাইড করি দুটো অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে 4টে এরকম পাদ আমার তৈরি হয়, এটাকে বলে পাদ, ইংলিশে বলে কোয়াড্র্যান্ট। 4 quadrants আর দেয়ার ইন দিস পিকচার। 4টে কোয়াড্র্যান্ট মানে কি, 4টে পাদ মানে কি, এইখানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ, অর্থাৎ এখানে যা কোণ উৎপন্ন করবে সেটা সব মানে এখানে এক্স আর ওয়াই এর যা কোণ উৎপন্ন হবে সেটা দুটোর মানই ধনাত্মক। এখানে কি হবে, এক্স এর মানটা কি বিপরীত অক্ষ চলে যাচ্ছে, এক্স ও এক্স ড্যাশ, অর্থাৎ এখানে এক্স এর মান ঋণাত্মক বাট ওয়াই এর মানটা পজিটিভই আছে, তো এটা হচ্ছে মাইনাস প্লাস। ঠিক একই রকমভাবে এখানে দুটোই মাইনাস, এখানে এক্স অক্ষটা এর মান এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, তো এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে ওয়াইটা মাইনাস বাট এক্সটা প্লাস, তো এটা হয়ে গেল মাইনাস প্লাস। তো এই 4টে কোয়াড্র্যান্ট। এবার তার মানে কি, যদি একটা সরলরেখা এইভাবে যদি রোটেট করতে থাকে আমার, তাহলে এই 4টে পাথকে সে ক্রস করতে 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 যাবে। কিন্তু যদি এবার এইরকম হয় যে সরলরেখাটা জ্যামিতিক কোণের ক্ষেত্রে তো আমি দেখে নিলাম যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে ও ঘুরলো, কিন্তু যদি ঘুরতে 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 এখানে এসে থামবার পর কোণটা টোটাল কত কোণ উৎপন্ন করলো, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবার পর যদি আরও একটুখানি ধরা যাক ঘুরে আবার ও এ ড্যাশ বিন্দুতে এসে এই অবস্থানে এসে কাঁটাটা স্থির হলো, সরলরেখাটা স্থির হলো, তাহলে সেক্ষেত্রে 360 ডিগ্রির পরেও এটা ঘুরেছে। তো তখন কি আমি এটা আবার আগের মতো 0 ডিগ্রি থেকে কতটা মানে 0 থেকে কতটা এখানে কোণ উৎপন্ন করেছে সেটা ক্যালকুলেট করব, না 360 ডিগ্রির পর আরও কতটা এক্সট্রা কোণ উৎপন্ন করেছে সেটা ক্যালকুলেট করব? কারণ এটা আমার একবার পূর্ণ আবর্তন করে ফেলেছে, তো পূর্ণ আবর্তন করা মানে কি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করার পরেও সে কিন্তু এক্স অক্ষের উপর নেই, সে এক্স অক্ষ থেকে খানিকটা আরও দূরত্বে গিয়ে ও এ ড্যাশ অবস্থানে গিয়ে স্থির হয়েছে। তো এইখানে আরও একটা এক্সট্রা কোণ উৎপন্ন করলো, এর রেস্ট পজিশন এর উপর নয়, এর রেস্ট পজিশন এইখানে, তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করার পরেও এখানে আরও কিছুটা কোণ উৎপন্ন করেছে। তো সাপোজ ধরে নিচ্ছি এটা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে টোটাল আমার এই যে কোণটা উৎপন্ন করলো সেটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস 30, অর্থাৎ 390 ডিগ্রি। এই 390 ডিগ্রিটাকে এইভাবে লেখা যেতে পারে 360 ডিগ্রি ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, এটাকে যদি ভেঙে লিখি তার মানেটা কি, এখানে 360 ডিগ্রিটা বোঝাচ্ছে 1 কমপ্লিট সাইকেল, মানে একটা পূর্ণ আবর্তন সরলরেখাটার, সেটা 360 ডিগ্রি দিয়ে বোঝা যাচ্ছে। 360 ডিগ্রি দিয়ে বোঝা যাচ্ছে মানে 1 কমপ্লিট সাইকেল নয়, সরি 1 কমপ্লিট রোটেশন, 1 কমপ্লিট রোটেশন অ্যাঙ্গেল, 1 কমপ্লিট রোটেশন অ্যাঙ্গেল তার মাপ হচ্ছে 360 ডিগ্রি, সেটা বোঝা যাচ্ছে। এবার একটা পূর্ণ আবর্তন করেছে না 10টা পূর্ণ আবর্তন করেছে, এরকম ঘুরে 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 এরকম অনেকবার ঘুরতে পারে, ঘুরে এখানে আসতে পারে, কিন্তু কবার ঘুরেছে সেটা জানতে পারছি আমি এই সংখ্যাটা দিয়ে, দ্যাট ইজ 1, 1 মিনস একবার, অর্থাৎ 1 টাইম
কমপ্লিট সাইকেল, মানে একবার পূর্ণ আবর্তন সম্পন্ন করেছে, তাই 360 ডিগ্রি ইন্টু 1, ঠিক আছে, প্লাস একবার পূর্ণ আবর্তন করে এইখানে আসার পর প্লাস 30 ডিগ্রি, তার মানে আরও তারপর 30 ডিগ্রি কোণ আমার এখানে ও এগিয়েছে, তার মানে এটা হচ্ছে আমার এক্সট্রা একটা কোণ, ঠিক আছে। তো আলটিমেটলি এর অবস্থান হচ্ছে এইটা। তো এখান থেকে যে ধারণাটা আমাদের জন্ম হলো সেটা হচ্ছে যে জ্যামিতিতে আমরা কেবলমাত্র 0 থেকে 360 ডিগ্রির মধ্যে যে কোনো কোণ মাপতে পারি, বাট এখানে আমরা শুধু কোণ মাপতে পারি না, এটা উচ্চতর গণিতের ক্ষেত্রে প্রয়োগমূলক একটা বিষয় হয়ে যায়। কেন না, কোনো ঘূর্ণায়মান বস্তু কতবার ঘুরছে, কতবার রোটেট করছে এবং করে সে বর্তমানে কি অবস্থানে আছে সেটা জানবার জন্য কিন্তু আমার তখন জ্যামিতিক কোণ পরিমাপন পদ্ধতি আর কাজে লাগবে না, তখন আমাদের চলে আসতে হবে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন পদ্ধতিতে। এছাড়াও এর আরও উচ্চতর গণিতে ব্যাপক প্রয়োগ হয়। তো এটা হচ্ছে মেন এর ডিফারেন্স, খুব সংক্ষেপে আমি বোঝাবার চেষ্টা করলাম। এবার কিছু বেসিক কোণ সম্পর্কে আলোচনা করছি, সেটা হচ্ছে কিছু বেসিক কোণ সম্পর্কে আলোচনা বলতে প্রথমত ত্রিকোণমিতিতে কোণের পরিমাপ নির্ণয় 3টে পদ্ধতি প্রয়োগ আছে। 3 ways are there to measure trigonometric angle measurement, রাইট। 3টে পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি? তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একে বাংলায় বলে ষষ্ঠিক পদ্ধতি, বা ইংলিশ টার্ম হচ্ছে সেক্সাজেসিমাল সিস্টেম। এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমার শতক পদ্ধতি। 2 নম্বর হচ্ছে আমার শতক পদ্ধতি, মানে এটা হচ্ছে সেন্টেসিমাল, একে ইংলিশে বলে সেন্টেসিমাল সিস্টেম। আর তৃতীয়ত যে লাস্ট যে পদ্ধতিটা সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, খুব প্রচলিত পদ্ধতি, সেটাকে বলে সার্কুলার সিস্টেম। তো এই 3টে আমার পদ্ধতিতে কোণ পরিমাপ বর্তমানে করা হয়ে থাকে। তো এই 3টে পদ্ধতি সম্পর্কে আমাদের জানতেও পারো, বাট ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি আমি খুব সংক্ষেপে বলেছি। ষষ্ঠিক পদ্ধতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পদ্ধতিতে এক সমকোণকে 90টা সমান ভাগে ভাগ করা হয়। আমি 1 নম্বর রুলটা বোঝাচ্ছি, এই 1 নম্বরটা। এই পদ্ধতিতে কি হয়, এই যে এক সমকোণ, এই কোণটা তো এক সমকোণ 90 ডিগ্রি, ঠিক। এই 90 ডিগ্রিকে সমান 90টা ভাগে ভাগ করা হয়, সমান 90টা ভাগে ভাগ করা হয়। তো প্রত্যেকটা ভাগ তখন কি হয়, প্রত্যেকটা ভাগকে তখন 1 ডিগ্রি বলে। প্রত্যেকটা ভাগকে তখন বলা হয় 1 ডিগ্রি, এবং সেটাকে 1-এর মাথায় এরকম একটা গোল সাইন দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলে 1 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার ষষ্ঠিক পদ্ধতিতে করা হয়। আবার এই প্রত্যেকটা ডিগ্রিকে, অর্থাৎ প্রত্যেকটা 1 ডিগ্রিকে সমান 90টা ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 মিনিট, যেটাকে মাথায় একটা 1-এর মাথায় একটা এরকম চিহ্ন দিয়ে, হ্যাশ চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। আবার প্রত্যেকটা মিনিটকে যদি আমি সমান 90টা ভাগে ভাগ করি তখন সেটা হয়ে যায় 1 সেকেন্ড, সেটাকে 1-এর মাথায় দুটো ড্যাশ চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। তো এটা হচ্ছে আমার ষষ্ঠিক পদ্ধতির নিয়ম, ঠিক আছে। এগুলো শুধু জেনে রাখার জন্য জানো, পরীক্ষায় অ্যাকচুয়ালি মেন যেটা ফোকাস আমাদের বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার সিস্টেম, এটাই মেন প্রচলিত পদ্ধতি। আচ্ছা, শতক পদ্ধতি কি? শতক পদ্ধতিতে এক সমকোণকে 90 ডিগ্রিকে 90টা সমান ভাগে ভাগ না করে 100টা সমান ভাগে ভাগ করা হয়। 100টা সমান ভাগে ভাগ করা হয়, 100 পার্টস। 100টা সমান ভাগে ভাগ করা হয় 90 ডিগ্রিকে, এটা হচ্ছে শতক পদ্ধতিতে। তো এক্ষেত্রে প্রত্যেকটা ভাগকে কি বলা হয়, 1 গ্রেড বলা হয়। প্রত্যেকটা ভাগকে 1 গ্রেড বলা হয়।
90 ডিগ্রিকে সমান 100টা ভাগে ভাগ করবার পর প্রত্যেকটা ভাগকে আমার 1 গ্রেড বলা হয়, এবং প্রত্যেকটা গ্রেডকে আবার যদি সমান 100টা ভাগে ভাগ করি তখন তাকে আমার বলা হয় 1 মিনিট। এটা সেমই বলে 1 মিনিট। আর প্রত্যেকটা 1 মিনিটকে 100টা সমান ভাগে ভাগ করলে তাকে বলা হয় প্রত্যেকটা ভাগকে 1 সেকেন্ড। এটা হচ্ছে আমার শতক পদ্ধতির বিষয়। আর এবার চলে আসি সার্কুলার পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কি? বৃত্তীয় পদ্ধতি হচ্ছে উচ্চতর শাখায় এই পদ্ধতিতেই কোণ পরিমাপন করা। আমরা যে কথাটা বলছি না কোণ, এই যে কোণ এর যে পরিমাপন উচ্চতর পদ্ধতিতে, উচ্চতর ম্যাথামেটিক্সে আর কি, হায়ার ম্যাথামেটিক্সে, তো সেখানে কিন্তু আমার যে সিস্টেমে কোণ মাপা হয় সেটা হচ্ছে আমার বৃত্তীয় পদ্ধতি, সার্কুলার সিস্টেম। এটাকে অধিকতর কি বলবো, অধিকতর নিখুঁত পদ্ধতি বলতে পারো তোমরা। তো এক্ষেত্রে এর পদ্ধতিটা শুধু জেনে রাখো। আমি আজকে এখানে ভিডিওটা এন্ড করব, অনেক বড় ভিডিও না বানিয়ে ছোট ছোট করে পার্ট করে ভিডিও বানিয়ে তোমাদের আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। তো বৃত্তীয় পদ্ধতিতে কী করা, এই পদ্ধতিতে রেডিয়ানকে কোণের একক ধরা হয়। এক্ষেত্রে যেমন ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক কি? ষষ্ঠিক পদ্ধতিতে কোণের একক হচ্ছে ডিগ্রি, ঠিক। শতক পদ্ধতিতে কোণের একক কি? এগুলো জেনে রাখবে, সেটা হচ্ছে গ্রেড। আর বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক কি? সেটা হচ্ছে রেডিয়ান। এই তিনটে জেনে রাখবে, ঠিক আছে। তো রেডিয়ান তাহলে কাকে বলে? কোনো একটা বৃত্ত, সার্কেল, কোনো একটা বৃত্ত তার ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, এটা বৃত্ত, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক। তো এই ব্যাসার্ধের যে মাপ, এর সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ এর যা লেন্থ, এই আর্কটার লেন্থটাও সেম। এই সেম করে যদি একটা বৃত্তচাপ কাটা হয় তাহলে ওই বৃত্তচাপ তার সম্মুখ কোণে, অর্থাৎ এইখানে সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে, তো সেটাকেই বলা হয় আমার 1 রেডিয়ান। তো এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার 1 রেডিয়ান, যেখানে এই বৃত্তটার ব্যাসার্ধে সমান করে বৃত্তচাপটা কাটা হয়েছে, এবং এই বৃত্তচাপটা এই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করেছে, দ্যাট ইজ কল্ড দ্য 1 রেডিয়ান অ্যাঙ্গেল, রাইট। তো এটা হচ্ছে আমার রেডিয়ানের সংজ্ঞা, এবং এটাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই পদ্ধতিতে রেডিয়ান হচ্ছে 1 রেডিয়ান হচ্ছে কোণের পরিমাপ করা হয়, ঠিক আছে। তো এর উপর কিছু প্রমাণ আছে, আমি সেগুলো দেখিয়ে দেবো, বাট পরের ভিডিও দেখিয়ে দেবো যে রেডিয়ান কি, রেডিয়ানের সংজ্ঞা কি। সংজ্ঞা তো বলে দিলাম, রেডিয়ান কিভাবে আসে, এর মান কত, বা কোন এই যে পাই যে বিষয়টা, হ্যাঁ, অর্থাৎ পাই হচ্ছে একটা ধ্রুবক, যেটা হচ্ছে যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, সেটা সবসময় কনস্ট্যান্ট হয় এবং সেটাকে পাই বলা হয়। কোনো বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান গ্রিক অক্ষর পাই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এবং যে কোনো বৃত্তের চাপসমূহের সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ সমূহ চাপসমূহের দৈর্ঘ্যের সমানুপাতিক। এই দুটো উপপাদ্যকে প্রয়োগ করে আমরা দেখব যে 1 রেডিয়ান, যেটা এই যে 1 রেডিয়ান আমরা লিখেছি, এটাও একটা কনস্ট্যান্ট মাপ। এই 1 রেডিয়ান মাপটা হচ্ছে, কোণটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মাপ। তো এটা কিভাবে ডেরাইভ করা হয় এটা আমি পরের ভিডিও দেখাবো, এবং এ সম্পর্কে আরও কিছু আছে, ঠিক আছে। এটা খুব একটা বড় চ্যাপ্টার নয়, ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। এখানে প্রথমে যে আমি কনসেপ্টটা তোমাদের বলতে চেয়েছি ওইটাই মেন ব্যাপার, কেন ত্রিকোণমিতিক কোণ পরিমাপনে জন্ম হয়েছে, এবং খুব ছোট ছোট অঙ্ক আছে, সেগুলো আমি পরের ভিডিও দেখিয়ে দেবো। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।